দর্শক, আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। রাঙামাটির মানিকছড়িতে যাত্রীবাহী পিকআপ উল্টে 4 জন নিহত, চালক সহ আহত 2 জন হাসপাতালে ভর্তি। চট্টগ্রাম বন্দর নিয়ে চক্রান্ত ও কমিশন বাণিজ্যের অভিযোগ, বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। চাকরি হারাবে তার থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার গোটা দেশটাই তো আমাদের জিম্মি হয়ে যাবে। বাংলাদেশকে যারা বিশ্বাস করে না, এই আবহাওয়ায় যারা বাস করতে চায় না, বিদেশি পাসপোর্টধারী, আজকে তারাই এই বাংলাদেশকে টুকরো টুকরো করে বিক্রি করতে চায়। দুঃসময় কাটছে না সেন্ট মার্টিনের জেলেদের, বিকল্প পেশার সুযোগ না থাকায় দিন কাটছে অনাহারে, পরিকল্পনা গ্রহণের আশ্বাস পরিবেশ প্রতিমন্ত্রীর। দর্শক, আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাঙামাটিতে যাত্রীবাহী পিকআপ ভ্যান উল্টে 4 জন নিহত এবং চালক সহ 2 জন গুরুতর আহত হয়েছে। ভোরে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে দ্রুতগামী পিকআপটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবার বাড়ি রাঙামাটি। মর্মান্তিক দুর্ঘটনার পর শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। ভোর 6টায় রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল যাত্রীবাহী পিকআপ ভ্যানটি। মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে পিকআপের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়ার পর মেঘরানী চাকমা, সান্ত্বনা চাকমা ও শান্তিরঞ্জন চাকমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। 3 জনকে মৃত অবস্থায় আনা হয় আর বাকি 3 জনকে আহত অবস্থায় আনা হয়। এর মধ্যে একজন আপনার গুরুতর আহত ছিল, ওনাকে আমরা চট্টগ্রাম রেফার করি, আর বাকি 2 জনকে আমরা এখানে ভর্তি দেই। দুর্ঘটনায় আহত হন পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও যাত্রী সুমন চাকমা। তারা হাসপাতালে চিকিৎসাধীন। পুষ্পনাম ব্যক্তিকে হস্তান্তর করবো, স্যারের নির্দেশ গেছে, কিন্তু আমরা ওই নিয়মিত যে কাজগুলো সুরক্ষান করবো, সুরক্ষানের পরে মামলা রুজু হবে। তারপর পুলিশ ও স্থানীয়দের দাবি, দ্রুতগতির পিকআপটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা। নিহত ও আহত সবার বাড়ি রাঙামাটির বিভিন্ন উপজেলায়। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ভিড় জমান স্বজনরা। প্রথম যাইতে নাকি কুত্তা একটা অ্যাক্সিডেন্ট করছে, তখন আবার দ্বিতীয়বারে নাকি ওরা অ্যাক্সিডেন্ট করছে আর কি। তখন ওখানে 3 জন মারা গেছে। কাঁচা তরকারি ব্যবসা করে, এই যে বিশেষ করে মহিলারা, তারা কুদুসুরি বাজারে তরকারি কেনার জন্য যাচ্ছে। সকালে এই যে একটা মহেন্দ্র যোগে যাচ্ছে, সকালে মানিকছড়িতে তারা গাড়ি অ্যাক্সিডেন্টে তারা মারা গেছে। রাঙামাটি মেডিকেলে আনছি, আনার পরে এখান থেকে ট্রান্সফার করছে চট্টগ্রামে নেওয়ার পথে ওই রানীহাট যখন ক্রস করছি, গাড়ি অ্যাম্বুলেন্সের মধ্যে আমার মা মারা গেছে। যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে 3 জন গাড়িতে ওখানে মারা গেছে, আর একজন আমার বাবাকে এখানে আনতে ওই চিটিয়াঙে। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। জুবাইর রিফাত, যমুনা নিউজ। বন্দরের টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রতিবাদে নাগরিক কনভেনশন হয়েছে চট্টগ্রামে। বন্দর নিয়ে একটি চক্র কমিশন বাণিজ্য ও চক্রান্তে লিপ্ত বলে অভিযোগ করেন বক্তারা। বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করলে 31 আগস্ট বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিল এবং পরে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি সহ বিভিন্ন টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সকালে প্রেস ক্লাব মিলনায়তনে নাগরিক কনভেনশনে যোগ দেন শ্রমিক, কর্মচারী সহ পেশাজীবী। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান। বন্দর রক্ষা কমিটি আয়োজিত এই কনভেনশনে বক্তারা কোনো দরপত্র ছাড়া ব্যক্তি পছন্দে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। দেশের অর্থনীতির প্রাণ হিসেবে পরিচিত বন্দরের কোনো স্থাপনা বিদেশি কোম্পানিকে ইজারা দিলে জাতীয় স্বার্থ, অর্থনীতি, সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেন তারা। ডিফল্টের প্রযুক্তি হচ্ছে ইস্টার্ন প্রসাদের। যদি তারা এখানে আসে, নিরাপত্তা যে ঝুঁকি, এই ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর কেবল পড়বে না, সারা দেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এই যে বন্দর আজকে দিয়ে দিল, কার সিদ্ধান্ত দিচ্ছে? এটা জনগণের সিদ্ধান্ত নাই, বন্দরের শ্রমিকদের সিদ্ধান্তের পক্ষে নাই,
কিন্তু ঠিকই দিয়ে দেওয়া হয়েছে একটা কোম্পানিকে। বক্তারা অভিযোগ করেন পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পিসিটি এর মধ্যে বিদেশি অপারেটরের হাতে চলে গেছে। এখন এনসিটি সিসিটি দিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সম্পূর্ণ বন্দরের অর্থে নির্মিত লাভজনক এসব টার্মিনাল এভাবে অন্যের হাতে তুলে দেওয়ার নেপথ্যে কমিশন বাণিজ্য ও চক্রান্ত আছে বলে মন্তব্য করেন তারা। চট্টগ্রাম বন্দর সমস্ত বাংলাদেশের অক্সিজেন যোগায়, তো অক্সিজেন পাইপলাইনটা যদি বন্ধ করে দেন তাহলে তো এমনি সমস্ত দেশটা মরে যাবে, আর তো মারার দরকার হবে না। পরিণতি কি হতে পারে সেটা দেশের জায়গাটা বুঝতে পারে। এখন আমাদের শ্রমিকরা চাকরি হারাবে, তার থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার গোটা দেশটাই তো আমাদের জিম্মি হয়ে যাবে। বাংলাদেশকে যারা বিশ্বাস করে না, এই আবহাওয়ায় যারা বাস করতে চায় না, বিদেশি পাসপোর্টধারী, আজকে তারাই এই বাংলাদেশকে টুকরো টুকরো করে বিক্রি করতে চায়। আগামী 31 আগস্ট চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমরা লড়াই করছি, শুরুটা এখান থেকে। জনগণের রাজ কায়েম হবে, মানুষের কল্যাণে আমার রাষ্ট্রটা পরিচালিত হবে। আমরা এই জিনিসটা চাচ্ছি, আগামী দিনে সেটা আশা করি। হতাশা যখন ক্ষোভের বারুদে পরিণত হয়, এই দেশে আপনারা দেখেছেন অনেক শক্তিশালী সরকার অনেকবারই এই দেশের জনগণ ফেলে দিয়েছে। আমরা কিন্তু সেই জিনিস চাই না। বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ, মশাল মিছিল, সভা সমাবেশ, গণ অনশন, অবস্থান কর্মসূচি, পদযাত্রা সহ নানা কর্মসূচি পালন করে আসছে বন্দর রক্ষা কমিটি। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বেশিরভাগ মানুষের পেশা মাছ ধরা, কিন্তু বর্ষা মৌসুম যেন তাদের কাছে চরম এক দুঃসময়। বৈরী আবহাওয়ায় সবাই কর্মহীন, আয় উপার্জন বন্ধ। বিকল্প পেশার সুযোগ না থাকায় পরিবার নিয়ে দিন কাটছে অনাহারে অর্ধাহারে। তবে তাদের সুরক্ষায় পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। তীরে ভেড়ানো শত শত মাছ ধরা ট্রলার, কিছু নোঙর করা সাগরে। প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের চিত্র এটি। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল, দীর্ঘদিন বন্ধ মাছ ধরা, পুরো বর্ষা কাটছে এভাবে। কর্মহীন মৎস্যজীবীরা। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় যোগাযোগ ব্যবস্থারও একমাত্র উপায় নৌপথ। প্রতিকূল আবহাওয়ায় বেশিরভাগ সময় নৌ চলাচল বন্ধ থাকে, কোথাও গিয়ে উপার্জনেরও সুযোগ নেই। 3 মাস যদি মন থাকিলে সাগরের জাল মার মানুষের উপায় কি হইব ভাই? একটা দিন বন্ধ দিয়ে মাছ পরিবার টাইম লেটে মাছ যাইলে অনাহার তরি গিয়ে 15 দিন চলি নেওয়ারি গিয়া সাগর জানুয়ারি মাছ মারতে জানুয়ারির প্রথম মাছ মারলে ফের চলে, জানুয়ারি ফের নচলে। সাগরে মাছ ধরতে না পারলে জেলেদের ঘরে জ্বলে না চুলা। পরিবার নিয়ে থাকতে হয় অর্ধাহারে অনাহারে। কোথাও সরকারি সহায়তার খবর পেলেই সবাই ছোটেন সেখানে। ওয়ানিয়াম দিলে মেম্বার চেয়ারম্যানের কিনারে যায়, মেম্বার চেয়ারম্যানের হতে দিও গিয়ে হয়ের নদী সুদিন সাদা নাইলে তো কিছু আনার না হয় লিলালি গজাল লিলা বাঙাসুর আবাদ খামাইয়া কি নাই মাকে দিলে গাইলে এখন খাইয়া পাইলে না। এই দ্বীপের 80% মানুষের প্রধান জীবিকা মাছ ধরা, বাকিরা কৃষি ও পর্যটনের উপর নির্ভরশীল। পর্যটনের ভরা মৌসুমে অনেকে কাজ করেন, কিন্তু যাদের অন্য কোনো পেশা নেই বেশি কষ্টে থাকেন তারা। 4 মাস হলে আর মঙ্গিনা করি পারিব, আর কিছু ইনকাম করি পারি পর্যটনের লাগে। পর্যটক 2 মাস করে দে, তো তাহলেও আমাদের কুলায় না। ছেলে মেয়ে বেশি হিসাবে আমরা কুল করতে পারি না। সরকার একদিন দিলেও জনগণকে মানিয়ে নিতে হবে, 1 বছর দিলেও মানিয়ে নিতে হবে। অফ সিজন পরিস্থিতি দেখতে সম্প্রতি সেন্ট মার্টিন সফর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। দ্বীপের মানুষের স্বার্থ সুরক্ষায় পরিকল্পনা গ্রহণের কথা জানান তিনি। দ্বীপটাকে আসলে তারাই তো লালন করছে, ধারণ করছে বা সব কিছুই করছে, তাই না? জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের এই দ্বীপের যে অস্তিত্ব, সব কিছু নিয়েই আমরা একটা সমন্বয় করে আমরা যে কোনো পরিকল্পনা করব। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, বিকল্প পেশা হিসেবে কি করছেন স্থানীয়রা এবং পর্যটকদের যাতায়াত কবে থেকে শুরু হবে?
মারফি, সেন্ট মার্টিনটা আসলে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে নানাবিধ সমস্যায় জর্জরিত। অর্থাৎ এখানে যে কোনো একটা জায়গায় স্বাভাবিকভাবে যোগাযোগ যখন বিচ্ছিন্ন হয়, যোগাযোগ ব্যবস্থা যখন উন্নতি না হয়, তখন কিন্তু নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। সেটি সেন্ট মার্টিন অন্যতম। কারণ হচ্ছে এই যে বৈরী আবহাওয়া, আকাশ, সাগর যখন উত্তাল থাকে, সেই উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে আসলে সেন্ট মার্টিনে যারা যাতায়াত করে তারা তো এমনিতেই যাতায়াত করতে পারেন না স্থানীয় বাসিন্দারা। কারণ হচ্ছে যে সাগর উত্তাল হওয়ায় 3 নম্বর সতর্ক সংকেত থাকে, ট্রলার ডুবির ঘটনা থাকে এবং স্পিড বোটও যাতায়াত করা সুযোগ হয় না। সেক্ষেত্রে গিয়ে এমন সময়ও আমরা দেখেছি 10 দিন 15 দিন পর্যন্ত যোগাযোগ টোটালি বিচ্ছিন্ন থাকে। তখন আসলে তাদের যে খাবার থাকে, রান্নাবান্না করার মতো যে কয়েক দিনের খাবার জোগাড় থাকে, সেটি শেষ হয়ে গিয়ে একটা হাহাকার অবস্থা সৃষ্টি হয়, সেটিও আমরা দেখেছি। এবং এই সংকটময় মুহূর্তে তাদের কাছে যে ত্রাণ পৌঁছাবে, তাদেরকে কাছে যে সহায়তা পৌঁছাবে, সেটিও কিন্তু তেমন হয়ে ওঠে না, কারণ সাগর উত্তাল থাকার কারণে। আবার হচ্ছে যারা সাগরের সাথে সম্পৃক্ত, অর্থাৎ মাছ ধরার সাথে সম্পৃক্ত, সেই মাছ ধরতেও যাওয়া হচ্ছে না এই জন্য যে সাগর উত্তাল থাকলে সতর্ক সংকেত থাকে, স্বাভাবিকভাবে ট্রলার ডুবির ঘটনার কারণেই জেলেদেরকে বঙ্গোপসাগর থেকে ফিরে আসতে বলা হয়, উপকূলের কাছাকাছি থাকতে বলে। সেজন্য বর্ষার সময়ে বিশেষ করে আমরা দেখেছি এপ্রিলের পর থেকে এই পর্যন্ত বিভিন্ন সময় আবার সরকারি বন্ধ রয়েছে, মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল, তখনও ছিল। এবং আবহাওয়া যখন বৈরী থাকে তখনও তারা মাছ ধরতে যেতে পারে না, তখন কিন্তু তাদের পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর এমনিতে গত 2 বছর আমরা দেখেছি, মাত্র 2 মাস পর্যটনের উপর যারা নির্ভরশীল সেন্ট মার্টিনের বাসিন্দারা, যারা মাছ ধরছে তাদেরও অনেকেই এই পেশার সাথে সম্পৃক্ত, অর্থাৎ পর্যটনের সাথে সম্পৃক্ত। এবং যখন পর্যটন যাতায়াত হয়, অর্থাৎ পর্যটকদের যাতায়াত শুরু হয়, বিশেষ করে গত 2 বছর আমরা দেখেছি মাত্র 2 মাস চালু ছিল। এই 2 মাসের ইনকাম দিয়ে আসলে 10 মাস তারা যে পরিবার পরিজন নিয়ে চলবে, তাদের জীবিকার অন্য কোনো উপায়ও যখন না থাকে, তারা আসলে দুর্বিষহ জীবন কাটায়। সেই ক্ষেত্রে গিয়ে তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থাও নাই এবং বিকল্প ব্যবস্থা করার জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন। মারফি, ধন্যবাদ আপনাকে হেসান। যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর বিএফডিসির পন্টন পরিদর্শন করেছেন রাঙামাটির আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান। সকালে তিনি পন্টনে গিয়ে মৎস্য ব্যবসায়ী, জেলে ও সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছের সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ করা সহ মৎস্য ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় তিনি ঘাটের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের কাছ থেকে বিদ্যমান সমস্যা সম্পর্কে সরাসরি জানতে চান। এছাড়া মৎস্য ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য। সম্প্রতি যমুনা টেলিভিশনে রাঙামাটির মৎস্য অবতরণ ঘাটের বিভিন্ন অব্যবস্থাপনা ও ব্যবসায়ীদের ভোগান্তি নিয়ে প্রতিবেদন প্রচারের পর সংসদ সদস্যদের এই সরেজমিন পরিদর্শনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ কমছে না কিছুতেই। চলতি মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 542 জনে। গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 50 জন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী জোবাই রিফাত। হাসপাতালে রোগীদের ভিড় এখন কেমন দেখছেন এবং কি বলছেন চিকিৎসকরা? মারফি, পরিসংখ্যানটা আগে একটু আপনাকে জানাতে চাই। এই যে 542 জন চলতি অগস্ট মাসে কিন্তু আক্রান্ত হয়েছে, তবে জুলাইয়ের হিসাব যদি আমরা দেখি, জুলাই পুরো মাসে কিন্তু আক্রান্তের সংখ্যা ছিল 536 জন। অর্থাৎ পুরো জুলাই মাসে আক্রান্ত যে সংখ্যা সেটির চেয়ে বেশি কিন্তু এই চলতি 16 দিনে কিন্তু আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে চিকিৎসকরা সবচেয়ে যেটি বলছেন যে যেটির উপর জোর দেওয়ার কথা তারা বলছেন যে ব্যক্তি সচেতনতার উপর তারা সবচেয়ে বেশি জোর দিতে বলছেন। এবং তারা আরো যেটি বলছেন যে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেহেতু স্বাভাবিকভাবেই এই যে বর্ষার পুরো সিজনটাই কিন্তু ডেঙ্গুর প্রকোপ আমরা প্রতি বছরই দেখি। চট্টগ্রামে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা সবচেয়ে বেশি। তবে এবারে চিত্র খানিকটা ভিন্ন এই ক্ষেত্রে। তবে আমরা জুলাই মাসে দেখেছিলাম যে আক্রান্তের হার সেরকমটি হয়নি। প্রতিদিন আমরা আক্রান্তের সংখ্যা দেখেছি 20 জন 25 জন এভাবে। তবে গত 24 ঘন্টার যে হিসাব, সেই হিসাব অনুযায়ী রেকর্ড 50 জন
ডেঙ্গুতে চলতি মৌসুমে আক্রান্ত হয়েছেন সেটি এই গোটা বছরের চিত্রের মধ্যেই আসলে একদিনের সংখ্যার তুলনায় আসলে রেকর্ড। এবং গত দুদিনের কথাও যদি আপনাকে বলতে চাই যে গত 39 জন আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে, 44 জন আক্রান্ত হচ্ছে, অর্থাৎ গড়ে বলা চলে প্রতিদিনই 40 থেকে 50 জন নিশ্চিত ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং মহানগরের অন্যান্য যে প্রাইভেট হসপিটালগুলো আছে সেই জায়গাগুলোতে আসলে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে থাকছেন। এবং কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসকরা আমাদের যেমনটি বলছেন তাদের আইসিইউ পর্যন্ত গিয়ে একেবারে ডেঙ্গুর সাথে ফাইট করার যে বিষয়টি সেটি করতে হচ্ছে। অন্যদিকে সিটি কর্পোরেশনের কথা যদি বলি, শুরু থেকেই কিন্তু সিটি কর্পোরেশন চট্টগ্রাম শহরের 8টি এলাকাকে কিন্তু রেড জোন ঘোষণা করেছিল এবং পুরো 41টি ওয়ার্ড জুড়েই কিন্তু তারা খানিকটা দেখা গেছে যে ক্রাশ প্রোগ্রাম যেটি সেটি কিন্তু তারা চালিয়েছে। পাশাপাশি ডেঙ্গুর ওষুধ ছেটানোর যে বিষয়টি সেটির উপরেও তারা শুরু থেকে জোর দিচ্ছিল। তবে প্রাইভেট হসপিটালগুলোর আউটডোর এবং সরকারি মেডিকেলের আউটডোর দুপুর 2টা পর্যন্ত আমরা যে চিত্র দেখছি এবং ক্যামেরা ফ্রেমে এখন যে চিত্র দেখতে পাচ্ছেন, মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই গা ব্যথা থেকে শুরু করে একেবারে মৃদু জ্বর হলেও কিন্তু নিজের মতো কিন্তু চিকিৎসা নিতে পেরেছেন। তবে এই ক্ষেত্রে এই যে চলতি মৌসুম, সেই চলতি মৌসুমে কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে একদিনের জ্বর হলেও যাতে কোনোভাবেই নিকটস্থ ফার্মাসিস্ট কিংবা নিজের মতো করে বাসায় চিকিৎসা না নিয়ে ডাক্তারের যাতে শরণাপন্ন হয় সেই বিষয়টির উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে এই যে চলতি মৌসুম অগস্ট মাস পর্যন্ত কিন্তু প্রায় 1400 এখন পর্যন্ত নিশ্চিত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ফলে বোঝাই যায় যে ডেঙ্গু আসলে কতটা তার ভয়াবহতা ছড়াচ্ছে সেটি একেবারে খুব সহজেই অনুমেয় এবং রোগীর চাপ কিন্তু সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে ক্রমশ বেড়েই চলেছে। মারফি, এই ছিল চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। রিফাত, ধন্যবাদ যুক্ত হবার জন্য। খাগড়াছড়িতে সেনা জোনের উদ্যোগে জিপিএফ 5 অর্জনকারী সহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সকালে মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল জাবির আসিফ। তিনি শিক্ষার্থীদের মাদকদ্রব্য ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান। এই সময়ে এবারের এসএসসি পরীক্ষায় উপজেলায় একমাত্র জিপিএ 5 অর্জনকারী শিক্ষার্থী টুম্পা চাকমাকে বিশেষ সংবর্ধনা সহ শিক্ষা সামগ্রী এবং 10,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া এই জোনের আওতাধীন বিভিন্ন বিদ্যালয়ের ভালো ফলাফল অর্জনকারী 10 শিক্ষার্থী এবং বৃত্তিপ্রাপ্ত 6 শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিদর্শন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং রবিউল আওয়াল উপলক্ষে যশনে জুলুস হয়েছে চট্টগ্রামের বিভিন্ন স্থানে। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। ফটিকছড়ি সদর বিবিরহাট থেকে জুলুস বের করে গাউসিয়া কমিটি বাংলাদেশ শোভাযাত্রাটি বিবিরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। পরে ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান। অন্যদিকে চট্টগ্রাম নগরের পশ্চিম খুলশির মুহাম্মদিয়া খানকা শরীফ থেকে যশনে জুলুস বের করে বাংলাদেশ মুহাম্মদিয়া কাফেলা। শোভাযাত্রাটি খুলশি এলাকা সহ আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নাতে রাসূলের বাণী সম্বলিত ব্যানার, ফেস্টুন, পতাকা নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। তৃণমূল পর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের বোয়ালখালীতে। চরণদ্বীপ দায়রা শাখা প্রাঙ্গণে সৈয়দুল হক খান ট্রাস্ট ও মাইজ ভান্ডারী শাহ এমদাদিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত ক্যাম্পে 3 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, চশমা বিতরণ ও অপারেশন করা হয়। একই সাথে 200 জনের রক্তের গ্রুপ নির্ণয় ও 40 ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। একই সাথে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও মেধাবৃত্তির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন পালন উপলক্ষে আজও নানা কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রামে। দুপুরে নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র ফোরাম চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল হয়। এতে মহানগর বিএনপি নেতা কামরুল ইসলাম, কাজী বেলাল সহ অনেকে বক্তব্য রাখেন। পরে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়। অন্যদিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দরবেশিয়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ জেলা বিএনপি নেতা নাজমুল মুস্তফা আমিন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জুলাই চেতনা ধরে রাখতে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে জুলাই মেমোরিয়াল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকার সিকো এরেনা স্পোর্টস গ্রাউন্ডে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুনাব এর উদ্যোগে এই টুর্নামেন্ট হচ্ছে। রোববার বিকেলে ট্রফি উন্মোচন করেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর। 3 দিন ব্যাপী টুর্নামেন্টে 10টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 20টি দল অংশ নিচ্ছে। ক্যাম্পাস ভিত্তিক ক্রীড়া চর্চা, তরুণদের সম্পৃক্ততা ও ঐক্যের জন্যই এই টুর্নামেন্টের লক্ষ্য বলে জানান আয়োজকরা। জুলাই মেমোরিয়াল ফুটসল টুর্নামেন্ট, যেটা আমরা এবার দ্বিতীয়বারের মতো করতে যাচ্ছি। গতবার প্রথমবার হয়েছিল, যেখানে হচ্ছে আইআইসির একটা টিম চ্যাম্পিয়ন ছিল। তো আমাদের এই টুর্নামেন্ট চালানোর বেসিক উদ্দেশ্য হচ্ছে যে জুলাইয়ের যে চিন্তাটা সেটা বাঁচিয়ে রাখা। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।